এরকম একটা আমাদের ক্লায়েন্ট ছিলেন, তো রিপিটেড মানে একটা মিসক্যারেজ বা রিপিটেড ফেলিওর ফেস করছিলেন, আইইউআই আইভিএফ সব রকম কিছু হয়ে গেছিল। তারপরেও কিন্তু খুব ডিপ্রেশন, যেটা হয় স্বাভাবিক ব্যাপার একটা সমাজ, এবং তার মানে আগের জন্মে তিনি কি করতেন, বাচ্চা বিক্রি করা বা হ্যাঁ বাচ্চার সাথে একটা, যেটা উচিত নয়। আপনি ফিগার আউট কি করে করলেন যে উনি এই কাজটা করতো আগে? ওটা জন্মছকের শুধুমাত্র লগ্না চার্ট হয় না, আমাদের ডিভিশনাল চার্টসও থাকে। D60 রয়েছে, D7 রয়েছে, D27 রয়েছে। বা করা রেমেডি, আচ্ছা পেন্ডিং কর্মাটাকে তো ক্লিন করতে হবে। এই যারা যমজ বাচ্চা যারা একই টাইমে জন্মাচ্ছে তাদের লাইফ এত ডিফারেন্ট কিভাবে হয়? কেন কি ডিভিশনাল চার্টস মিনিট আর সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়, নবাংশা চেঞ্জ হয় 12 মিনিটে। সেই জুপিটার যদি 7th হাউসে বসে থাকে তার লাভ ম্যারেজ হবেই হবে। হাউস কেতু অনেকেই বলে যে ডিভোর্স হয়, বাট সব ক্ষেত্রে নয়। তাহলে এটা কোনো সলিউশন আছে? সলিউশন আছে। মাঙ্গলিক হলে কি ডিভোর্স হয়? নো, মাঙ্গলিক হলে বেসিক্যালি হয় মানে তাদের মনে মনে রাগ হয়, মানে রাগটা এক্সপ্রেস করতে পারলে বলা হয়। আচ্ছা ম্যাম, ডিপ্রেশন কি মুনের জন্যই হয়? মুনের জন্য হয়। মুন রাহু, গ্রহণ যোগ, মুন কেতু। এবারে যেমন আমি একটা রেমেডি বলছি, টিপস, একটা কাঁচে নমস্কার সবাইকে, স্বাগত দা লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি অ্যাস্ট্রো এবং বাস্তু এক্সপার্ট ম্যাম সুপর্ণা পাল যাদব। ম্যাম কেমন আছো? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। খুব ভালো লাগছে এসে। আমাদের এখানে আসার জন্য তোমাকেও খুব খুব থ্যাংক ইউ। আজকে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো, কিন্তু একটু অন্যরকম ভাবে কথা বলবো। মানে আমরা বেসিক আলোচনা তো অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক শুনি, তোমার সাথে ডিসকাশন হচ্ছিল যে আমরা অ্যাস্ট্রোলজি দিয়ে পাস্ট লাইফও দেখতে পারি। তো তুমি একটা ঘটনা দিয়ে একটু আমাদের বোঝাও যে পাস্ট লাইফটা অ্যাস্ট্রোলজি দিয়ে কিভাবে দেখা সম্ভব? হ্যাঁ দেখো, একটা খুব ক্রিটিক্যাল ইস্যু যেটা হয়তো অনেক মানুষেরাই ফেস করেন, সেটা হচ্ছে আমি এর আগেও বহু পডকাস্টে বহু কন্টেন্টসে বুঝিয়েছি যে জন্মছকের শুধুমাত্র লগ্না চার্ট হয় না, আমাদের ডিভিশনাল চার্টসও থাকে। এবার ডিভিশনাল চার্টস মানে যেমন ধরো D60 রয়েছে, D7 রয়েছে, D27 রয়েছে, এরকম আরো অনেক ডিভিশনাল চার্টস গুলো রয়েছে। সেটা হচ্ছে লগ্না চার্ট। হ্যাঁ, লগ্ন চার্ট যেটা আমরা বলি বা লগ্না চার্ট বলি। এরকম D9 আছে, D60, D27, এরকম D10, কেরিয়ারের জন্য D10 দেখতে হয়। তো এক একটা পারপাসে তখন আমরা খুব ক্রিটিক্যাল প্রবলেম যখন হয় তখন ডিভিশনাল চার্টে আমরা চলে যাই বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেরকমই D60 থেকে অনেক পাস্ট লাইফের ব্যাপারে, সোলটা কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, কেন সেই পার্সনটা এতটা সাফার করছে। অনেকে দেখবে প্রেগনেন্সি নিয়ে খুব প্রবলেম্যাটিক একটা সিচুয়েশন থাকে, হচ্ছে না, বা বারবার মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে। এরকম একটা আমাদের ক্লায়েন্ট ছিলেন, তো রিপিটেড মানে একটা মিসক্যারেজ বা রিপিটেড ফেলিওর ফেস করছিলেন, আইইউআই আইভিএফ সব রকম কিছু হয়ে গেছিল। তারপরেও কিন্তু খুব ডিপ্রেশন, যেটা হয় স্বাভাবিক ব্যাপার একটা সমাজ, এবং তার সাথে সাথে তিনি মেন্টালিও খুব ডিপ্রেস ছিলেন। তিনি এলেন এবং তারপরে আমরা দেখি যে কেন হচ্ছে, রুট অফ দ্য প্রবলেমটা কোথায়। তো যখন আমরা ডিভিশনাল চার্টটা রিড করি তখন দেখা যায় যে বাচ্চাদের সাথে মানে আগের জন্মে তিনি কি করতেন, বাচ্চা বিক্রি করা বা হ্যাঁ বাচ্চার সাথে একটা, যেটা উচিত নয়, কোনো একটা পাপ কর্ম তার সাথে কিন্তু রিলেটেড রয়েছে, মানে স্মাগলিং করা বা এরকম। হ্যাঁ, এবার উনি হয়তো করেননি, ওনার বডি কিছুই করেননি, কিন্তু যে সোলটা ক্যারি হচ্ছে সেটা তো অবশ্যই সেই পেন্ডিং কর্মাতে অ্যাড হয়ে গেছে। আমাদের 3 রকমের কর্ম থাকে, একটা হচ্ছে সঞ্চিত কর্মা, প্রারব্ধ কর্মা আর ক্রিয়ামান কর্মা। ক্রিয়ামান কর্মা মানে হচ্ছে আমরা এখন যেটা করছি বা যেটা আগামী কর্মা করব, বাট প্রারব্ধ এবং সঞ্চিত কর্মা সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। মানে ওটা তো একটা ব্যাগেজ, ওটা রয়েছে। তো সেই ব্যাগেজের মধ্যে ওই পেন্ডিং কর্মাটা ছিল, এবং সেইটার এফেক্ট উনি জন্মান্তর ধরে কিন্তু ক্যারি করে যাচ্ছে। আপনি ফিগার আউট কি করে করলেন যে উনি এই কাজটা করতো আগে? ওটা না, বুধ এবং রাহু কিছু কিছু প্ল্যানেটস থাকে যেটা খুবই বেশি অ্যাফ্লিক্টেড যদি থাকে, মানে পাপগ্রহ দ্বারা থাকে, বা D60 তে লগ্না থেকে অনেক সময় বোঝা যায় 4th হাউস, 5th হাউস। 5th হাউস হচ্ছে সন্তান ধারণ, আমরা পঞ্চম ঘর থেকে সন্তান ধারণ করি। তো সেই ঘরটা যদি প্রচন্ড এফেক্টেড থাকে, কেন এফেক্টেড
এটাও তো একটা ব্যাপার যে ওনারই কেন এফেক্টেড হলো, এত মানুষের হচ্ছে ওনার কেন হচ্ছে না। যখন এটা রিসার্চ করা হয়, ডিপ স্টাডি করা হয়, জানা যাচ্ছে যে এরকম কোনো ক্রিয়ার সাথে লিঙ্কড ছিল। এবার কি করতে হবে, ওনাকে বাচ্চাদের নিয়ে কোনো কাজ করতে হবে, বাচ্চাদের সেবা করা, রেমেডি এখানে। রেমেডি। আচ্ছা, পেন্ডিং কার্মাটাকে তো ক্লিন করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। তো বেশি করে যেমন অ্যাডাপশন করা, উনি অ্যাডাপ্ট করতে পারেন, মানে নেচার ওনাকে এমন ভাবেই এ জন্মে পাঠিয়েছে যে হয়তো সে ন্যাচারালি হতে পারছে না, কিন্তু তিনি অ্যাডাপ্ট করে সেই জিনিসটাকে সেবা করতে পারে। তো আমরা বলি না যে কর্ম কাউকে ছাড়ে না, কর্ম করাবেই ভগবান, তো কর্ম সবার ওপরে। তো তখন ওনাকে রেমেডি দেয়া হলো যে বাচ্চাদের জন্য কিছু করুন, অনাথ বাচ্চাদের হেল্প করুন, নানা রকম কিছু করার পরে অন্য বাচ্চাদের মানে খারাপ করেছেন, এখন অন্য বাচ্চাদের তুমি সেবা করো। এইটাই কিন্তু ওনার পারপাস অফ লাইফ আর পেন্ডিং কর্মা। তো পারপাস অফ লাইফ আর পেন্ডিং কর্মা যদি কেউ জেনে যায়, নাও শি ইজ ভেরি হ্যাপি, অ্যাডাপ্ট করেছেন উনি অবশ্যই। কিন্তু এই যে অ্যাডাপশনটা অনেকে একসেপ্ট করতে পারে না, নিজেই মা হব, আমি অ্যাডাপ্ট করবো না, অনেকের এটা সাইকোলজি থাকে। কিন্তু এই যে উনি জেনে গেলেন যে না, আমার এই রুট অফ দ্য প্রবলেম এখান থেকে আসছে, এবং এই জীবনের আমার দায়িত্ব হচ্ছে সেবা করা। আচ্ছা ম্যাম, আপনি কোনোদিন দেখেছেন যে এরকম কোনো ব্যক্তিদের জাতির সর্বাসে তার পূর্বজন্মের তার সব কথা মনে আছে? আমি মানে আমি আমার পার্সোনাল লাইফে এরকম দেখিনি, বাট আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি। এরকম এটা কিভাবে পসিবল যে একটা মানুষ তার পূর্বজন্মের কথা বলতে পারছে? পূর্বজন্মের কথা দেখো, ন্যাচারালি ভগবান আমাদের যেভাবে বানিয়েছে, একটা বাচ্চা শিশু যখন জন্মায় তখন সবকিছু মেমোরি সে লুজ করে, মানে ভুলে গিয়ে একটা নতুন লাইফ লিড করে। এবার আমি এরকম কখনো দেখিনি, বাট পিএলআর বলে একটা এখন যে খুব সবাই জানে, তো পিএলআর কিন্তু লিটারালি এক্সিস্ট করে, এবং সেখানে পাস্ট লাইফে যাওয়া যায় এবং সেখান থেকে জানা যায়। হ্যাঁ, আমাদের চ্যানেলে আমরা লাইভ পিএলআর করে দেখিয়েছি, সুপ্রিয়া ম্যাম এসেছেন, লাইভ দেখিয়েছেন। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন যে এই যারা যমজ বাচ্চা, যারা একই টাইমে জন্মাচ্ছে, হয়তো সাইন সেকেন্ডটাও সেম, তাদের লাইফ এত ডিফারেন্ট কিভাবে হয়? একদম, একজন ডাক্তার তো একজন হয়তো বিজনেসম্যান, বা একজন ডাক্তার একজন হয়তো অতটা কিছু করতে পারে না। তাদের রাশি চার্ট এক্স্যাক্টলি সেম, দশা মহাদশা সব সেম, একদম রাইট। মহাদশা ইজ অলসো সেম, রাশিটাও চন্দ্র একটা রাশিতে 2.5 দিন অবধি থাকে, তো রাশিটাও অলমোস্ট সেমই হয়ে গেল, লগ্ন সেম। লগ্না চার্ট চেঞ্জ হবে না, কিন্তু ডিভিশনাল চার্টস চেঞ্জ হবে। কেন কি, ডিভিশনাল চার্টস মিনিট আর সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়, নবাংশা চেঞ্জ হয় 12 মিনিটে, তারপরে ডিভিশনাল চার্ট গুলো আরো কম টাইম ইন্টারভ্যালে চেঞ্জ হয়। D9, D10, D60 এগুলো চেঞ্জ হয় একদম, সেইখানে ডিফারেন্সটা ক্রিয়েট হবে। এবার ধরো যারা নর্মাল অ্যাস্ট্রোলজার, অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা শুধু লগ্না চার্ট দেখেই প্রেডিকশনটা করে, কিন্তু লগ্না চার্ট কিন্তু অ্যাকচুয়ালি শুধু প্রেডিকশনের জন্য নয়, এখানে ডিপ প্রেডিকশনের জন্য ডিভিশনাল চার্টের হেল্প নিতেই হবে। যেমন ধরো কেউ আমাকে কোনো কেরিয়ারের কোয়েশ্চেন করছে, 10th হাউসটা তো আমি অবশ্যই দেখবো লগ্না চার্টে, বাট D10টাও দেখতে হবে। আচ্ছা, D10টা হচ্ছে ওই 10th হাউসের মাইক্রোস্কোপিক একটা জুম। আচ্ছা, মানে আরো ডিটেইলে জানতে পারছি আমরা। আচ্ছা, মানে একটা হরোস্কোপের ধরো 10th হাউস তো কর্মভাগ, মানে কে কি কাজ করবে, কে কি প্রফেশনে যাবে, আমরা সবসময় 10th হাউসটা দেখি কি প্ল্যানেট বসে রয়েছে, কর্মফল। মানে আমরা তো এটা জানি যে এই ফার্স্ট হাউসের এটা ভাব, এটা ইন্ডিকেট করে, এবার ওটা আরো ডিটেইলে গিয়ে আমরা এক্সপ্লোর করছি। আদারওয়াইজ তো সেখানে কিছুই সম্ভব না, এভারেজ প্রেডিকশন হয়ে যাবে। যেমন ধরো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করা, টেকনিক্যাল লাইনে তো অনেকেই করছে, বাট টেকনিক্যাল লাইনেরও তো স্পেসিফিক ভাগ আছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, বিটেক রয়েছে, আলাদা আলাদা সাবজেক্ট। আচ্ছা, অ্যাস্ট্রোলজি এরকম পার্টিকুলার প্রফেশনে বলে দেওয়া যায় এবং কোথায় গেলে বেটার হবে সেটাও গাইড করে অ্যাস্ট্রোলজি। দেখো অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাজিক নয়, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা শাস্ত্র এবং গাইডেন্স, যে কে কোন দিকে গেলে তার একটা পরিবর্তন হতে পারে, সে বেটার লাইফটা লিড করতে পারবে, এটাই। আচ্ছা ম্যাম, যখন আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলি, তাহলে এই অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি লাভ ম্যারেজ হবে, এটা কি হয় বোঝা সব? অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের একটা খুব সিম্পল একটা উপায়, তুমি দেখবে এই কম্বিনেশনটা শুধু অ্যাপ্লিকেবল নয়, আরো কিছু দেখতে হবে, বাট সিম্পল উপায় হচ্ছে 5th হাউস হচ্ছে আমাদের ভালোবাসার ঘর, পূর্ব পুণ্যের ঘর, আমাদের পেটের পোর্শনটাকেও দেখা হয়, এবং আমাদের লাভ অ্যাফেয়ার্স, সন্তান ধারণ, এগুলো সবই 5th হাউস থেকে দেখা হয়। পড়াশুনোটাও দেখা হয়। 5th হাউসের লর্ড, ধরো 5th হাউসের লর্ড হচ্ছে জুপিটার, সেই জুপিটার যদি 7th হাউসে বসে থাকে, তার লাভ ম্যারেজ হবেই হবে। আচ্ছা, কেন কি, ওই 5th হাউস কোনো না কোনো ভাবে 7th হাউসের সাথে কানেকশন করলো, তাহলে তোমার পার্টনার, তোমার লাভার
কনভার্ট হলো বিয়েতে। কেন কি 7th হাউস তো হচ্ছে আমাদের ম্যারেজের ঘর। এবার যদি ধরি আমার 5th হাউস হলো আমার এরিস, হুম, আর মার্চ যদি আমার 7th হাউসে বসে বসে থাকে থাকে। তাহলে আমার লাভ ম্যারেজ লাভ হবে। ম্যারেজ হবেই হবে। আচ্ছা। কিন্তু এমন নয় যে এটা ছাড়া লাভ ম্যারেজ হবে না, এমন নয়, এটা ছাড়া আরো কিছু সূত্র রয়েছে, বাট এটা হচ্ছে একটা ডাইরেক্ট কম্বিনেশন আমি বললাম, মানে 100% চান্সেস যে হবেই হবে। কেন কি ওই লাভ অ্যাফেয়ারটা ম্যাচিওর করবেই করবে। এবার ধরো অ্যারেঞ্জ ম্যারেজ, যাদের 5th হাউসটা খুবই উইক, কেতু রয়েছে, বা 5th হাউসে কোনো গ্রহের সাথে কেতু বসে রয়েছে, বা নিচস্থ প্ল্যানেট বসে রয়েছে, তার মানে তার ব্রেকআপ হবে। তার মানে সেই লাভ অ্যাফেয়ারটা বা রিলেশনশিপটা ম্যাচিওর করার চান্সেস খুব কম, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা ম্যাম, তুমি কেতুর কথা বললে, আমি হুম। কেতুকে নিয়ে একটু ভালো করে জানতে একদম, চাই কেন তোমার কি এটা থেকে। একটা খুব ইন্টারেস্টিং, Interesting কেতু নিয়ে বিষয়। সবাই জানতে চায়। কেতুকে নিয়ে আমি কোনো রকম কিছু অ্যাজাম্পশন বলছি না, বাট আমি যেটুকু শুনেছি যে কেতু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে, লাইফকে হেল্প করে দেয়, আর 12th হাউসে কেতু থাকলে লিবারেশন বা মুক্তি দেয়। রাইট। তুমি একটু ক্লিয়ার করে বলো বিষয়। হ্যাঁ, কেতুকে অনেকে খুব মানে বাজে প্ল্যানেট ভাবে, শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ বলা হয়, এবং 7th হাউস কেতু অনেকেই বলে যে ডিভোর্স হয়, বাট সব ক্ষেত্রে নয়। ঠিক আছে, ধরো 7th হাউসে কেতু রয়েছে, কিন্তু 7th হাউসের লর্ড যদি ভালোভাবে থাকে, আচ্ছা, যেমন ধরো 7th হাউস কারোর লিব্রা, মানে পুরো রিলেশনশিপের ম্যাটারটা আমি 7th হাউস থেকে অপারেট করবো। ম্যারেজ, ম্যারেজ, ওকে। রিলেশনশিপ 5th হাউস, আচ্ছা ম্যারেজটা হচ্ছে 7th হাউস। কেউ আচ্ছা, যদি তো ওই জন্য তুমি তখন বললে যে হ্যাঁ। 5th হাউস ইজ লাভ এন্ড মেটা ম্যাচিওর করবে 7th হাউসে 7th গিয়ে। house এ। ওকে ওকে। এবার ধরো কেউ যদি বলে আমার ডিভোর্স হবে কি হবে না, কেন কি অনেকের 7th হাউসে যখন কেতু থাকে, অনেকে চিন্তিত থাকে আমার তো 7th হাউসে কেতু মানেই আমার ডিভোর্স হবে। হ্যাঁ। নট ট্রু, অলওয়েজ নট ট্রু, ওকে। কিন্তু হয়, কেতু থাকলে হয়, সেটা আমি আসছি পরে। 7th হাউসের লর্ড যদি শুক্র, মানে কারোর নাম্বার 7 লেখা রয়েছে 7th হাউসে, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই আই এম টেলিং। তো শুক্র হয়ে যাচ্ছে তার লর্ড। এবার শুক্র ধরো কারোর উচ্চস্থ হয়ে রয়েছে, আর শুক্রের ঘরে ধরো কেতু, তো এখানে কিন্তু ডিভোর্স হবে না। শুক্রটা এফেক্ট বেশি দেবে নিজের। হ্যাঁ, কেন কি আচ্ছা। এখানে কেতুর থেকে শুক্র বেশি পাওয়ারফুল, বা শুক্র রাজযোগ করে বসে রয়েছে। শুক্র 10th হাউসে মাল্যবে মহাপুরুষ রাজযোগ করে বসে রয়েছে, আচ্ছা। কেন্দ্রা হাউসে রয়েছে, পঞ্চমা, মানে যে কোনো কম্বিনেশনে খুব পাওয়ারফুল। আচ্ছা। তাহলে কি হবে, ওই ম্যারেজে ইট ইজ সাসপেক্টেড, কেন কি 7th হাউস হচ্ছে আমাদের স্পাউস, মানে আমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ, তাকে আমরা 7th হাউস থেকে দেখবো। তার মানে আমাদের ভাগ্যে এমন কোনো পার্টনার আসবে 7th হাউস, সেটা হচ্ছে তিনি ওই ব্যালেন্স করতে পারবেন, আচ্ছা তার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে, সেই জন্যই ওই রাজযোগটা তৈরি হয়েছে। আচ্ছা। দ্যাট মিনস দের ইজ নো ডিট্যাচমেন্ট, যদি লর্ড ভালো থাকে। এবার ধরো কেতু রয়েছে 7th হাউসে, কিন্তু 7th হাউসের লর্ড নিচস্থ, 8th হাউসে গিয়ে কোনোভাবে অস্ত গেছে বা রেট্রোগেট, খুব একটা ভালো ফাংশন করতে পারছে না, তার মানে এখানে প্রবলেম হবেই হবে, গ্যারেন্টিড ভাবে হবে। তাহলে এটা কোনো সলিউশন আছে? সলিউশন আছে। আচ্ছা। ওভারঅল জন্মছকটাকে রিড করে কি কি রকমের কম্বিনেশন রয়েছে সেইভাবে গাইড করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমি এটা সবাইকে বলি, যখন এরকম কোনো ক্রিটিক্যাল ইস্যু দেখা যাচ্ছে, অলওয়েজ মনে রাখতে হবে যে ঝামেলা কিন্তু হবেই। আচ্ছা ঝামেলাটাকে কিন্তু আটকানো যাবে এড়ানো না, যাবে কেন কি না। ওটা ইভেন্ট, আচ্ছা ওটা ভগবান লিখে দিয়ে গেছে, ডিজাইন করে দিয়ে গেছে, ওটা ভুগতে হবে। হ্যাঁ, ইন্টেন্সিটি ক্যান বি মিনিমাইজড, 100% ইন্টেন্সিটি ক্যান বি মিনিমাইজড। এবার তুমি কেতুর ব্যাপারে বলছিলে যে 12th 12th হাউসে, হাউসে, হ্যাঁ। তো এটা একটা মিথ রয়েছে যে 12th হাউসে কেতু থাকলেই লিবারেশন বা মোক্ষা প্রাপ্তি হয়, এই জন্মে, এই জন্মটা হচ্ছে লাস্ট জন্ম, এরপরে আর কোনো জন্ম হবে না। হ্যাঁ। এবার কেউ যদি 12th হাউস কেতু নিয়ে প্রচুর পাপ করে এই জন্মে, সে কি লিবারেশন পাবে? পাবে না। আচ্ছা কেন কি শুধু 12th হাউস কেতু অ্যালোন ক্যানট ওয়ার্ক, এখানে একা কেতু দ্বাদশে বসে কিন্তু মিরাকুলাস রেজাল্ট দেবে না, কর্মফলটাকেও দেখতে হবে, মানে রাহুকে দেখতে হবে, রাহুকে দেখতে হবে, কেতুকে দেখতে হবে, প্লাস তুমি দেখো হয়তো পূর্বজন্মে তিনি এমন কোনো কাজ করেছেন, ভগবান তাকে একটা চান্স দিয়েছে, 12th হাউস কেতু দিয়েছে, যে ভালো কর্ম করে সেখান থেকে সালভেশনটা পাওয়া, তাকে একটা চান্স দিয়েছে। কিন্তু সে যদি এ জন্মে সেই ফাংশনিংটাই ভালো করে না করে, তাহলে তো তার পেন্ডিং কার্মা চলে গেল, এবং পরের জন্মে কেতু আর 12th হাউসে থাকবে না। আর মানে এটা কি মানে ন্যাচারালি স্পিরিচুয়ালি খুব স্ট্রং করে একটা মানুষ? হ্যাঁ, 12th হাউস কেতু, সেটা যে কোনো প্ল্যানেটের সাথে থাক, একা থাক, যে কোনো রাশিতে থাক, 12th হাউসে যখনই কেতু আসছে, 12th হাউস হচ্ছে একটা স্পিরিচুয়ালিটি, আমাদের আকাশ তত্ত্বের সাথে কিন্তু জুড়ছে। তার মানে সেই ব্যক্তিটার একটা টান থাকবে
যে কোনো স্পিরিচুয়াল জিনিসের প্রতি হুম তার এই যে আধ্যাত্মিক গুণ তার মধ্যে কিন্তু থাকবেই। সেটা হয়তো পরবর্তীকালে অ্যাওয়েকনিং হতে পারে, আচ্ছা জাগতে পারে পরবর্তীকালে, হয়তো ছোটবেলা থেকেই যে সে আধ্যাত্মিক থাকবে সেটা নাও হতে পারে, কিন্তু তার যতক্ষণ 25 বছর 30 বছর পরে সেন্স হবে, তাকে মনে হবে যে এটা টানছে, বা তার মধ্যে গেলে একটা মনে হবে যে ভালো লাগছে। হুম এই ব্যাপারটা কিন্তু 12th হাউস কেতু অবশ্যই করে। এবং আরেকটা জিনিসও করে 12th হাউস কেতু, সেটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, রিসার্চ। রিসার্চ কেতু মানে হচ্ছে অন্ধকার, হুম তার তো মাথা নেই, শরীর আছে, কেতুর তো মাথা নেই। তো সে প্রচন্ড ইম্প্যাক্টফুল, মানে যে কোনো জিনিসকে ছুঁয়ে মানে ডিপ অ্যানালিসিস করতে খুব পছন্দ করে। তো আচ্ছা। এইটা একটা কিন্তু কেতুর একটা ভীষণ, পিএইচডি করা, রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক করা, আকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রো, এগুলো কিন্তু কেতুরই সাবজেক্ট। আচ্ছা, মানে যে কোনো রকম রিসার্চ বা যে কোনো রকম জিনিসের ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, সেটা সাবজেক্টে পিএইচডি হতে পারে। স্পিরিচুয়ালিটিও তো প্রচন্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, একদম ইজিলি তো সার্ফেস লেভেল দিয়ে বোঝা যায় না। আচ্ছা ম্যাম, যখন আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলছি, তাহলে একটু আমি একটা কোশ্চেন আমার কাছে ছিল যে আমার একজন চেনা পরিচিত আছে, তার আচ্ছা। 12th হাউসে ভেনাস, মার্স আর কেতু একসাথে আর স্যাটার্ন একসাথে আচ্ছা। বসে আছে। তো রাশি কি? তার রাশি মোস্ট প্রবাবলি ইজ টরাস। আচ্ছা আচ্ছা, শুক্রের সাইন, ঠিক আছে। হ্যাঁ, শুক্র, মঙ্গল আর কেতু রয়েছে, আর শনি শনিও রয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 12th হাউসে। এটা ওকে। কি ইন্ডিকেট করছে? দেখো, এরম ভাবে তো অবশ্যই একটা আন্দাজা লাগানো যেতে পারে, কিন্তু দেখতে হবে, যেমন ধরো যদি ওর টরাস থাকে তার মানে হচ্ছে মিথুন, মিথুন। মিথুন হয়ে গেল, হুম, তার মানে নাম্বার 3 হচ্ছে ওর লগ্না, বুধের জাতক। বুধ কোথায় রয়েছে এটাও জানা খুব দরকার, কেন কি লগ্না অ্যাসেন্ডেন্ট ইজ ভেরি। হুম, হুম। তো বুধটা কোথায় আছে এটা বলা যাবে কি? বুধ, আমার এই মোমেন্টে তো বুধের পজিশন মনে নেই, বাট আচ্ছা, ধরে নি আমরা রাফলি সানের সাথে মোস্ট প্রবাবলি থাকবে 5th হাউসে। তার কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে ম্যারেজে অথবা রিলেশনশিপে কমপ্লিকেশন আসবেই আসবে। এটা কেন বলছি, হুম দেখো যদি ও মিথুন লগ্নের অ্যাসেন্ডেন্ট হয়, তার মানে ওর 7th হাউস হয়ে যাচ্ছে কিন্তু মঙ্গল, হুম মানে 7th হাউসের রুলার কে মঙ্গল, মঙ্গল কেতু যুক্ত। তার মানে এখানে ম্যারেজ এবং রিলেশনশিপে একটা কিন্তু প্রবলেম আসবেই। মানে সে লাইফে যতবার তার দুটো বিয়ে হয়েছে, এরপরে সে রিলেশনশিপে ছিল, বাট কোনোটাই সাকসেসফুল নয়। তার কারণ দেখো, যেটা আমি বললাম, আমি তো জানি না, তাকে চিনি না, কেন বলতে পারছি, ওই যে তোমাকে বললাম 7th হাউসের লর্ড কোথায়, দ্বাদশে, লস্ট হাউসে চলে গেছে। এবং মঙ্গল কার সাথে বসে রয়েছে? শনি আর কেতুর সাথে বসে রয়েছে। কেতু মানে কি? ডিট্যাচমেন্ট, তার মানে ডিভোর্স, একটা সেপারেশন, ঝামেলা ইন্ডিকেটেড। এবার যদি এই জন্মছকটাকে সে বিয়ের আগে কারোর কাছে যায়, এবং যদি ভালোভাবে অ্যানালিসিস করা যায়, যদি কেউ বলে, অনেকে না বিয়ের আগে বিশ্বাস করে না, দূর বাজে কথা, এবার যখন ডিভোর্সটা হচ্ছে তখন বলছে সত্যিই তো ঠিক বলেছিলেন, এরকম প্রচুর মানুষ আছে। হ্যাঁ। তো আমরা সব সময় বলি যে একটু দেখিয়ে নিলে আপনার ভালো হবে। এবার যতক্ষণ হচ্ছে না, মানে এটা তো একটা এক্সপেরিমেন্টের জিনিস নয় যে বিয়ে করে লেটস এক্সপেরিমেন্ট, এটা সম্ভব নয়। কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ ইম্প্যাক্টস আ লট। আমাদের বিবাহিত জীবন একটা শান্তির পরিবেশে থাকুক দুজনের মধ্যে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুজনে যে ভালো থাকছে, এখনকার দিনে এটা অনেক বেড়ে যাচ্ছে এই সমস্যাটা। মানে দুজনেই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, খুব ভালো রোজগার করে, কিন্তু বিয়ের জায়গাটায় সমস্যা। তো ওকে না মঙ্গলের রেমেডি করলে খুব ভালো কাজ দিত। আমি জানি না, চিনি না, বাট ইট ইজ মাই সাজেশন। দেখতে হবে ওভারঅল চার্টটাকে, যেহেতু মঙ্গল প্ল্যানেটটা ওর ডাইরেক্ট ম্যারেজের সাথে কানেক্টেড, মঙ্গলের রেমেডি এখানে করা খুব দরকার। প্লাস ও মাঙ্গলিকও রয়েছে। আচ্ছা, মানে ভেনাস 12th হাউস মঙ্গল, আচ্ছা তো অবশ্যই। আচ্ছা ম্যাম, মাঙ্গলিক হলে কি ডিভোর্স হয়? নো, যেমন ধরো আমি তোমাকে আগেই বললাম, এই যে যার এক্সাম্পলটা দিলে, তো সে তো মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল কেতু যুক্ত, শনি যুক্ত, 7th হাউসের লর্ড বসে রয়েছে, সে 100% মাঙ্গলিক। কেন কি, যদি এটা ধরো সাইনটা যদি স্করপিও হতো, 12th হাউসের সাইন যদি স্করপিও হতো বা মেষ হতো, তাহলে কিন্তু ওর মাঙ্গলিকতা ক্যান্সেল হয়ে যেত। মঙ্গল চুস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মঙ্গল নিজের ঘরে যে বসে রয়েছে, তো নিজের ঘরকে ড্যামেজ করবে না, তাহলে কিন্তু একটু ম্যারেজ লাইফে প্রবলেম হয়তো কম হতো, হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি, সেই জন্য প্রবলেমটা বেশি। কিন্তু মাঙ্গলিক হলেই যে ডিভোর্স হবে বা ম্যারেজ লাইফে প্রবলেম হবে, এটা একেবারে মিথ। কেন কি, আমি প্রচুর মানুষকে দেখেছি যে তারা মাঙ্গলিক অমাঙ্গলিককে বিয়ে করেছে, এন্ড দে আর ভেরি হ্যাপি। আর এরকমও মানুষ আছে মাঙ্গলিককে বিয়ে করেছে,
ডিভোর্স কেস চলছে। আচ্ছা, মাঙ্গলিক হলে বেসিক্যালি হয় মানে তাদের টেন্ডেন্সিস কিরম হয় হুম, মানে? দেখো মাঙ্গলিক তো কোনো দোষ নয়, প্রথমত আমি এটাকে দোষ বলে মনেই করি না, হুম, এটা একটা যোগ। আচ্ছা। মঙ্গল যখন লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে হচ্ছে তখনই মাঙ্গলিক হিসেবে তাকে কনসিডার করে দেয়া হচ্ছে যে মাঙ্গলিক। এবার তুমি ভাবো এতগুলো ঘরে মঙ্গল, এত পপুলেশন, কারুর না কারুর তো মঙ্গল এই কটা ঘরে থাকবেই, হুম, তার মানে সে মাঙ্গলিক। কিন্তু এতগুলো মানুষের কি এফেক্ট হচ্ছে? একেবারেই কিন্তু নয়। আচ্ছা, মঙ্গল এই কটা ঘরে খুব একটা ভালো ফাংশন করতে পারে না। হুম, তাদের যে ঊর্জাটা থাকে, তাদের যে এনার্জিটা থাকে, সেটা আলাদা থাকে। মঙ্গল একটা এনার্জেটিক একটা প্ল্যানেট। মঙ্গলকে বলা হয় সেনাপতি, কারেজিয়াস একটা প্ল্যানেট। তো সে যখন 7th হাউসে হচ্ছে, দুজনের মধ্যে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করছে। চতুর্থ ঘরে যখন মঙ্গল থাকছে, গৃহ সুখ শান্তিকে একটু ড্যামেজ করছে বলে এটাকে বলা হচ্ছে এই কটা ঘরে ভালো ফাংশন করছে না। মানে তার মধ্যে কি অ্যাগ্রেশনটা ভীষণ বেশি? অ্যাগ্রেশনটা বেশি থাকে এবং অ্যাঙ্গার ইস্যুস থাকে, চট করে রেগে যাওয়া, শর্ট টেম্পার্ড, এবং কারুর সাথে অ্যাডজাস্ট করে চলার যে ক্ষমতাটা সেটা কম থাকে। সেই জন্যই বলা হয় যে মঙ্গলকে ওই মঙ্গল দেখে বিয়ে দিতে, আর কিছুই নয়, ওই এনার্জিটা ম্যাচ করার জন্য। এটা যুক্তি হচ্ছে এইটাই। এবং আগেকার দিনে তুমি দেখবে, এটা একটা মেথ আমি বলছি, এটা অনেকে হয়তো ভাবে যে মাঙ্গলিক নন মাঙ্গলিককে বিয়ে না করলে হাজবেন্ডের মৃত্যু হবে। মৃত্যু হবে। হুম, এগুলো না, মানে দেখো সমাজ তো চেঞ্জ হচ্ছে। আগেকার দিনে যেমন রাজারা বা অনেকে যাদের আগে প্রফেশন যুদ্ধ করতে যেত, হুম, এবার এখন মৃত্যুটা হবে কি করে? তখনের প্রফেশনটা আলাদা ছিল, এখনের প্রফেশন তো আলাদা, এখন তো আর কেউ যুদ্ধ করতে যাচ্ছে না। হুম। তো ওটা বলা হতো যে মৃত্যু হবে বলে মাঙ্গলিকের সাথেই বিয়ে দিতে হবে, মানে তার বর বেশি মারামারি করতে পছন্দ করতো। মানে এরকম একটা বলা হতো আর কি, মরে যাবে। But আচ্ছা, তখন তো সে যুদ্ধ করতে যাচ্ছে, এখন তো আর কোথাও যুদ্ধ করতে যাচ্ছে না রে বাবা, এখন তো টেবিল চেয়ারে বসে কাজ করছে। হুম, তো এরকম কিছু না যে মারা যাবে। বৈধব্য যোগ ওটা আলাদা জিনিস। হুম, বৈধব্য যোগের সাথে মাঙ্গলিকতার কোনো কানেকশন নেই, এটাকে মানুষ গুলিয়ে ফেলে। মাঙ্গলিকের ইম্প্যাক্ট মায়ের হেলথেও পড়তে পারে, ম্যারেজে না পড়ে। ধরো কেউ মাঙ্গলিক 4th হাউসে মঙ্গল রয়েছে, এবার হতে পারে মাঙ্গলিকতার জন্য তার মায়ের হেলথ ক্রনিক ভাবে রোগগ্রস্ত হয়ে গেল, হাড়ের প্রবলেম, বিপি, অর্থোরাইটিস, এরকম একটা ক্লায়েন্ট ছিলেন। তো তার মাঙ্গলিকের জন্য খুব হেলদি একটা ম্যারিড লাইফ, কিন্তু মা ভুগছেন। 4th হাউস কে? মা। 9th হাউস হচ্ছে বাবা। তাহলে 4th হাউসের লর্ড খুবই ভাবে অ্যাফ্লিক্টেড ছিল, পাপগ্রহ দ্বারা চালিত ছিল। মঙ্গল রয়েছে 4th হাউসে, মায়ের হেলথকে এখানে মাঙ্গলিকতা ড্যামেজ করছে। আচ্ছা, তো ইট ইজ নট অ্যাকচুয়ালি ট্রু যে সবসময় ম্যারেজ লাইফে এফেক্ট। আচ্ছা ম্যাম, এই আমি দেখেছি অনেকজনের চার্ট, আমি শুনেছি চন্দ্রমঙ্গল একসাথে বসে থাকে। তো হুম। চন্দ্রমঙ্গল একসাথে বসলে কি তাদের মানে মনে মনে রাগ হয়, মানে রাগটা এক্সপ্রেস করতে পারে না, এরকম বলা কিছু হয়। ব্যাপার আছে? বলা হয়, এটা আমি কিন্তু নিজের একটা পার্সনকে অবজার্ভ করে আমি বলছি, হ্যাঁ actually একদম, জানি না। হ্যাঁ, না বলা হয় এটা, এবং ট্রু এটা। চন্দ্র হচ্ছে একটা ওয়াটারি প্ল্যানেট এবং আমাদের ইমোশনসটাকে কন্ট্রোল করে। চন্দ্র হচ্ছে একটা ওয়াটার এলিমেন্টের প্ল্যানেট এবং আমাদের মনের অবস্থা, এবং শুধু মন নয়, আমাদের সাইকোলজিটাকেও কন্ট্রোল করছে। হুম, দেখবে আমাদের ইমোশনস, আমাদের মাকে রিপ্রেজেন্টস করছে হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র হচ্ছে আমাদের মন, এবং মঙ্গল হচ্ছে রাগ, অ্যাগ্রেশন, হুম, আমরা যে রেগে যাচ্ছি, এটা হচ্ছে মঙ্গলের ব্যাপার। তো চন্দ্র মঙ্গল এই যে কনজাংশনটা যদি কারুর চার্টে থাকে, তুমি ঠিকই বলেছো, মনে মনে রাগ হবে কিন্তু এক্সপ্রেস করবে না, এক্সপ্রেস করবে না। চাপা থাকবে, চাপা রাগ যেটাকে হুম। আমরা বলি। এবং এটা কিন্তু বেশি ক্ষতিকর, কেন কি সে এক্সপ্রেস করতে পারছে না, এক্সট্রোভার্ট নেচারের হচ্ছে না, চেপে যাচ্ছে জিনিসটা। তো আচ্ছা। আমরা চন্দ্রের রেমেডি এখানে খুব ভালো কাজ দেয়, আচ্ছা, কেন কি সাইকোলজি, মানে তার ইনার ব্রেন, তার মন এবং তার মাথাতে যে রাগটা জন্মাচ্ছে, এখান থেকে কিন্তু লং টার্মে ডিপ্রেশন হয়ে যেতে পারে অবশ্যই, কেন কি সে এক্সপ্রেস করতে পারছে না। তাহলে সলিউশন কি তাকে হাতে কোনো জেমস্টোন পরা উচিত? দেখো জেম স্টোনের যে ব্যাপারটা, এটা তো একটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। এবার চার্ট অ্যানালিসিস না করে কখনোই জেম আচ্ছা, স্টোন, তুমি এখানে ওপেনলি জেমস্টোন রেকমেন্ড করছো না? একদম, কেন কি আমি জানি না যে চন্দ্র কোন হাউসের মালিক। হুম, এবার ধরো কারুর যদি 6th লর্ড, 8th লর্ড, 12th লর্ড হয়, তাহলে তার মারক হয়ে গেল চন্দ্র। হুম। সে যদি মুক্ত পড়ে, তার কিন্তু আরো প্রবলেম হবে, সে আরো ডিপ্রেশনে চলে যাবে। আচ্ছা, এরকম হয়? এরকমও হয়। যেমন ধরো জেম স্টোন আমরা কোন কোন লর্ডের পড়ি, লগ্নের অধিপতি, চতুর্থ ঘরের মালিক, দশমপতি, মানে যেগুলো বেনিফিট প্ল্যানেটস, শুধু তাদেরই কারক গ্রহ। তাদেরই স্টোন পড়তে হবে মানে? একদম।
আমরা দেখি যে প্ল্যানেটটা খারাপ লোকেরা তারই না, স্টোন না, করে, ওই জন্য না। তোমাকে জিজ্ঞেস করছি এটা। না, দেখো, যে প্ল্যানেটটা খারাপ সেটার অবশ্যই পাওয়ার আপ করার জন্য আমরা জেমস্টোন পড়তে পারি, কিন্তু সেই প্ল্যানেটটা যোগকারক হতে হবে। আচ্ছা মারকের প্ল্যানেট পড়লে কিন্তু অ্যাডভার্স এফেক্ট করবে। এইটার একটা এক্সাম্পল আমার পেজেও রয়েছে। একটা মানুষ তার বিজনেসটা খুব ডাউন চলছিল এবং তিনি আসেন, তিনি আমাকে বলছেন যে ম্যাম আমি কেতুর জন্য ক্যাটসাই পড়ে রয়েছি। এবার আমি দেখলাম উনার জন্মছকে ক্যাটসাইটা চলবেই না, আচ্ছা এবং উনি রবিও পড়েছিলেন, রবিটা নিচস্থ বলে, এবং অষ্টমপতি হচ্ছে রবি। তাহলে অষ্টম ঘর তোমার রবি নিচস্থ বলে তাকে তো কার্মিক রেমেডি দেওয়া উচিত। কার্মিক রেমেডি মানে ধরো গায়ত্রী মন্ত্রা চ্যান্টিং, রবির মন্ত্র জাপ করলে খুব ভালো বেনিফিট পাবে, বা কিছু কার্মিক আরো ক্রিয়া রয়েছে সেগুলো করলে বেনিফিটেড হবে। উনি যখন রবির জেমস্টোন পড়ছেন তখন কিন্তু ওনার আরো ডাউন হয়ে যাচ্ছে। তো ওনাকে আমি রেকমেন্ড করলাম আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু রুবিটাকে খুলে ফেলুন এবং ক্যাটসাইটাকে খুলে ফেলুন, কেন কি ডিট্যাচ করছে বিজনেসটা থেকে। তো পেজে এখনো রয়েছে, মনে হয় দেখতে হবে, রয়েছে। উনি একটা ভয়েস মেসেজ করেছিলেন, ওটা রিভিউ রয়েছে, যে ম্যাম আমি ওটাকে খুলে ফেলার 2-3 মাস পরে আমার বিজনেসটা কিন্তু আস্তে 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 বেড়ে গেল, যেটা এতদিন ধরে বসেছিল। তার মানে জেমস্টোন কিভাবে অ্যাডভার্স এফেক্ট করছে সেটা জানতে হবে। শুধু একটা কিনে পড়ে নিলে হবে না, সেটা জন্মছক অনুযায়ী হতে হবে। তার কালার শেডটা অনেক রকমের, যেমন কালার থাকে, মুক্ত যেমন টেরাবেকা থাকে, গোল থাকে, এগুলোকে প্রপার একটু ইন্ট্রোস্পেক্ট করে তবে যদি পড়া হয় দেন ইট উইল ওয়ার্ক, আদারওয়াইজ নট। তো যার ব্যাপারে আমরা কথা বলছিলাম যে চন্দ্রমঙ্গল যোগ, তাকে যদি আমি এখন বলে দেই এটা খুব ভুল হবে। আচ্ছা আচ্ছা, রাদার দেন সে কার্মিক রেমেডি করতে পারে। যেমন আমি একটা রেমেডি বলছি, একটা কাঁচের গ্লাস, এমনকি রেমেডি মানুষ খুব ভালোবাসে, টিপস। ওকে, তো কাঁচের গ্লাস নিতে হবে ওয়াটার থেরাপি চন্দ্রের জন্য। সেই কাঁচের গ্লাসটাকে ছাতে রেখে দেওয়া, ঢেকে 1 গ্লাস জল, পূর্ণিমার দিনই এটা করতে হবে, কেন কি ওই মুনের যে এনার্জিটা তার বডির মধ্যে যাবে। এবার সেটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিতে হবে, ওই 1 গ্লাস জলটাকে সকালবেলা খেয়ে নিতে হবে। আচ্ছা, এই এটা কার্মিক রেমেডি। আচ্ছা, এটা করলে মুনের অনেকটা হেল্প হবে। মুনের হেল্প হবে, মানে সে যে নিজের মধ্যে যে জিনিসগুলোকে রাখছে, আউটবাস্ট হচ্ছে না, সে অনেকটা মানসিক ভাবে শান্তি পায়। আচ্ছা ম্যাম, ডিপ্রেশন কি মুনের জন্যই হয়? মুনের জন্য হয়। মুন রাহু, গ্রহণ যোগ, মুন কেতু, এটাকে পিশাচ যোগ বলা হয়, অনেকে শাপিত যোগ বলে, অনেকে অনেক রকম টার্মস দেয়। তো মুন রাহু অথবা রবি রাহু, এটা কি? এটা তো গ্রহণ যোগ। আমরা জানি যখন গ্রহণ লাগে বা ইক্লিপস ফরমেশনটা হচ্ছে তখন তো রাহু দ্বারাই হচ্ছে, রাহু রবিকে গ্রাস করছে, বা চন্দ্রকে গ্রাস করছে হচ্ছে রাহু। তার মানে ওই মানসিক দিকে একটা ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে। যেমন কালকেই আমি একটা কনসালটেশন করেছিলাম, তো ছেলেটি এখন 11-এ পড়ছে। আচ্ছা, এই ডিপ্রেশনটা, ওরও মুন রাহু 2nd হাউসে ছিল। আচ্ছা, এবার মুন রাহু যখনই থাকবে, তার মানে আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে কিন্তু কখনো না কখনো লাইফ টাইম ডিপ্রেশনের শিকার হবেই হবে, এবং প্রচন্ড চঞ্চল এই ছেলেটা, তার কনসেন্ট্রেশন কিন্তু সঠিকভাবে নেই। ওর মেধা রয়েছে, বুধাদিত্য যোগ ছিল, বুদ্ধি রয়েছে। বুধাদিত্য যোগ থাকলে কিন্তু প্রচন্ড বুদ্ধি হয়, মানে তার ইন্টেলিজেন্সটা ভালো হয়, মেধা থাকে, মেধাবী ছেলে, কিন্তু কনসেন্ট্রেশন নেই, বা কোনো না কোনো ভাবে একটা মানসিক দিকে ডিস্টারবেন্সেস। তো ওনার বাবা বলেন যে যখন 7-8-এ ছিল লকডাউনের টাইমে, তখন ওর এই টাইমে মানে মেডিসিনস চলেছে, সাইকোলজিস্ট দেখানো হয়েছে, অলরেডি ডিপ্রেশনের শিকার হয়ে গেছে। তো কিভাবে মিলে গেল? মানে বাস্তবের সাথে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে মেলাতে হবে, বাস্তবের সাথে তো অ্যাস্ট্রোলজিটাকে মেলাতে হবে। আমি যেটা বলছি সেটা তাকে অ্যাডমিট করতে হবে যে না হয়েছে, আদারওয়াইজ দেয়ার ইজ নো রেলেভেন্স। তো তিনি বললেন, তো তখন তাকে কিন্তু মুনের রেমেডি দিলে কাজ হবে। আচ্ছা, ওই কনসেন্ট্রেশন, সামনেই আবার উচ্চ মাধ্যমিক এক্সাম, তো তার এই কনসেন্ট্রেশনটাকে কাজ করাতে হবে। তো ওনাকে আমি রেফার করলাম যে রূপোর গ্লাসে জল খাওয়া, রূপোর গ্লাসে জল খাওয়া। যাদের রূপোর গ্লাসে জল খাওয়ার অতটা সবার তো সম্ভব নয়, একটা রূপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস যদি জলে ভিজিয়ে খাওয়া যায়, ইকুয়ালি বেনিফিটেড। আচ্ছা, কেন কি রূপো মানেই সিলভার মানেই মুন, এটা রেমেডি। আচ্ছা ম্যাম, তাহলে আজকের পডকাস্ট আমরা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে তো আবার 5 মিনিট পরেই দেখা হবে, কিন্তু নেক্সট পার্টটা যারা দেখছেন তারা আবার নেক্সট উইকে দেখতে পারবেন। ম্যামের সাথে নেক্সট পার্টটা আসছে। নেক্সট পার্টে কিন্তু আমরা রাহু নিয়ে, শনি নিয়ে আলোচনা করব, কাল সর্প যোগ নিয়ে আলোচনা করবো, এবং ম্যাম কিন্তু প্রচুর রেমেডিস বলতে চলেছেন আমাদের পরের পডকাস্টে। তাই চ্যানেলে চোখ রাখুন। আজকের জন্য এখানে, ধন্যবাদ সবাইকে।